ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের যে সেশনটা চলছে সেটা ডিভিডেন্ড পলিসির উপর। এই ডিভিডেন্ড পলিসি এর আগে আমি দুটো ক্লাস করেছি, সেখানে কিন্তু ফর্মুলা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে একটা প্রবলেম সলিউশনও করে দিয়েছি। আমরা ওয়াল্টার মডেলটা নিয়ে আলোচনা করছিলাম, আজকেও ওয়াল্টার মডেলের আরও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। তোমরা প্রবলেমটা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, তবু একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, এরকম আছে, দ্য আর্নিংস পার শেয়ার অফ এ কোম্পানি আর ₹16, the market rate of discount applicable to the company 12.5%. A retained earning can be employed to yield a return 10%. The company is considering payout 25%, 50%, 75%. Which would be the maximize the wealth of the shareholder? তাহলে সেখানে শেয়ার হোল্ডারদের ম্যাক্সিমাইজ মানে কি, শেয়ারের ভ্যালু ম্যাক্সিমাইজ হবে কতটা, ওয়েলথ মানে কি শেয়ারের ভ্যালু, তো শেয়ারের ভ্যালু ম্যাক্সিমাইজ হবে কোনখানে সেটা বের করতে বলেছে। এখানে তিনটে অপশান দিয়েছে, একটা হচ্ছে কোম্পানি যদি ডিভিডেন্ড পে করে 25%, একবার যদি 50%, একবার যদি 25%। এবার এখানে দেখবে আর্নিং পার শেয়ার বলে দিয়েছে তোমাদের 16 টাকা। আর আমরা এখানে দেখব, এখানে যেটা বলেছে না, মার্কেট রেট অফ ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল টু দ্য কোম্পানি, ওটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়ালস টু 12.5%, দ্যাট ইজ ইকুয়ালস টু কে এর মান কত, পার্সেন্টেজ মানে কি করবো, 100 দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0.125। আর রেট অফ রিটার্ন হচ্ছে আর 10% বলেছে, দ্যাট মিনস 0.10। আর ডিভিডেন্ড পে আউট রেশিও এখানে তিন রকম হবে, একবার 25%, 50%, 75%। তা সেটা যদি হয় তাহলে D1 কত, 16 টাকা আর্নিং, তার ডিভিডেন্ড পেড করবো 25% মানে 4 টাকা হচ্ছে ডিভিডেন্ড। D2 করবো 16 টাকার 50% মানে 8 টাকা। আর D3 করবো 16 টাকার 75% মানে 12 টাকা। তো এটা করলে আমাদের প্রাইস, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কোনটায় বেশি হবে আমাদের সেটা বের করে দেখতে বলেছে। দেখো, আমরা যদি ওয়াল্টার মডেলকে ফলো করি, আমাদের কিন্তু আর আর কে এর রিলেশনটা দেখতে বলে ওয়াল্টার। এখানে দেখছি আর লেস দেন কে, তাহলে আর লেস দেন যদি কে হয়, আর কিন্তু কে এর থেকে ছোট, সেখানে অপটিমাম পে আউট রেশিও ওয়াল্টার কি বলেছে 100% হতে পারে, মানে যতটা তুমি আর্নিং পার শেয়ার করছো পুরোটাই ডিভিডেন্ড দিয়ে দিতে পারো, দিলে তোমার মার্কেট প্রাইস সব থেকে বেশি হবে। দেখা যাক, আমরা তো 3টে পার্সেন্টেজে দিচ্ছি, একবার 25%, 50%, 75%। তাহলে ওয়াল্টারের ফর্মুলা অনুযায়ী এইটাই মার্কেট প্রাইস বেশি হওয়া উচিত, কারণ 100%-এর দিকে যাচ্ছে, আর 100% করলে সর্বোচ্চ হবে। ঠিক আছে, তা দেখা যাক ও যে মডেলগুলো বলেছে, মানে যে সমস্ত অপশানগুলো দিয়েছে অঙ্কের মধ্যে, প্রবলেমের মধ্যে, সেটা ওয়াল্টার অনুযায়ী কি প্রাইস, মার্কেট প্রাইস অফ শেয়ার কি হয় দেখি। এটা তাহলে P1 বলি। আমরা ওয়াল্টারের ফর্মুলা কি জানি, P1 ইকুয়ালস টু D1 প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ওই D1, মানে প্রথমটা ডিভিডেন্ড, হ্যাঁ প্রথমটা বলে 1 দিয়েছি, নইলে দিতাম না, বাই কে। তাহলে এটা করলে আমাদের D1 ছিল 4 টাকা, আর হচ্ছে 0.10, আর আমাদের কস্ট অফ ক্যাপিটাল 0.125। এটা আর্নিং পার শেয়ার 16 টাকা, তার মধ্যে ডিভিডেন্ড দিয়েছি 4 টাকা, ডিভাইড বাই 0.125 করো তো। দেখো 4 টাকা প্লাস এটা কত হচ্ছে, দেখো 0.10 ডিভাইড বাই 0.125 ইন্টু 12 কত আসছে দেখো, 9.6, কারেক্ট তো। আর ডিভাইড বাই, আচ্ছা প্লাস, ওর সঙ্গে প্লাস করো 4, আর ডিভাইড বাই 0.125, এই 125, হ্যাঁ 108.8। এটা হচ্ছে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কোন পলিসিতে, 25% যখন আমরা ডিভিডেন্ড দিচ্ছি তখন। এবার দেখা যাক, যদি 50% করি তাহলে 2 নম্বর করি, একবার ভালো করে দেখে নাও ক্যালকুলেশনটা। ডি ইকুয়ালস টু যদি 8 টাকা হয় 50% যখন করব, তখন T2 ইকুয়ালস টু, এটা D2 করছি আর বাই কে ইন্টু ই মাইনাস D2 বাই কে। এটা যদি করি আমাদের D2 হচ্ছে কত, 8 টাকা, প্লাস এটা 0.10 ডিভাইড বাই 0.125, এটা 16 টাকা আর্নিং, তার মধ্যে 8 টাকা আমরা ডিভিডেন্ড দিয়ে দিয়েছি, ভাগ 0.125 করো, এটা 6.4 হবে। আচ্ছা 8 প্লাস 6.4 ডিভাইড বাই 0.125, তাহলে এটা কত হচ্ছে,
আচ্ছা, এটা করলে টোটাল আসছে 115 টাকা 20 পয়সা। এই দেখো, আমাদের যত ডিভিডেন্ডের রেশিও বাড়াচ্ছি, আমাদের কিন্তু মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারও আস্তে আস্তে বাড়ছে। আরও একটা করতে হবে, চলো এখানটা নিচে করে দিই এখানটা। তাহলে এখানে P3, আচ্ছা ফর্মুলাটা লিখছি না এইটুকুর মধ্যে করতে হবে বলে একেবারে বসাচ্ছি, তোমরা কিন্তু ফর্মুলা লিখে করবে। আচ্ছা, এখানে ডিভিডেন্ড ছিল P3-তে কত, 12 টাকা। 12 প্লাস আর এর মান হচ্ছে 0.10, 0.125, আর আর্নিং পার শেয়ার 16 টাকা, তার মধ্যে 12 টাকা ডিভিডেন্ড দিয়ে দিয়েছি, আর এটা 0.125। আচ্ছা, এটা 12 টাকা প্লাস এটা হচ্ছে 3.2 ভাগ 0.125, তাহলে এটা প্লাস করে নাও আগে। 50, এই 3.2 আর 12, তাহলে 15.2কে ডিভাইড করেছো 0.125 দিয়ে, কত হয়েছে 121.6। তাহলে 121 টাকা 60 পয়সা মার্কেট প্রাইস। দেখো ডিভিডেন্ড যত বেশি দিয়েছি আমাদের কিন্তু সেখানে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার তত ইনক্রিজ করেছে। কিন্তু আমরা যদি এইখানে ওয়াল্টার মডেলকে ফলো করে অপটিমাম রেশিওটা বলতাম, অপটিমাম রেশিও কত, আর লেস দ্যান কে, তাহলে অপটিমাম রেশিও হওয়া উচিত ডিভিডেন্ড কত 100%, মানে 16 টাকা আর্নিং করেছি 16 টাকাই ডিভিডেন্ড দেবো। যদি তাই দিতাম, দেখো এক অপটিমাম ডিপি, অপটিমাম ডিপিতে ডি ইকুয়ালস টু কত বলতাম 16 টাকায় 100%। তাহলে তখন কি হতো, তখন প্রাইস অফ দ্য শেয়ার পি ইকুয়ালস টু এই 16 টাকা প্লাস এটা 0.10, আর এর মান, কে এর মান 0.125, এটা আর্নিং পার শেয়ার 16, এটাও ডিভিডেন্ডও দিয়ে দিয়েছি 16 টাকা, ডিভাইড বাই কত হতো 0.125। তাই এটা তো জিরো হয়ে যাচ্ছে, দেখো 16 মাইনাস 16 মানে 0, তাহলে এটা হবে না 16 টাকা ভাগ 0.125, 16 ডিভাইড বাই 0.125, তাহলে আমাদের ভ্যালু বেরোচ্ছে কত 128 টাকা। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার 128 টাকা। তাহলে বোঝা গেল যে আমরা দেখো এইখানে দেখো সবার থেকে বেশি হয়েছে। তাহলে ওয়াল্টারের মডেলে আমরা বলছি ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি অপটিমামকে ফলো করি তাহলে সেখানেই মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার সব থেকে বেশি হবে। দেখো অপটিমাম রেশিও এখানে হওয়া উচিত ছিল 100%, ডিভিডেন্ডটা পুরোটাই দেওয়া উচিত ছিল, দিলে আমাদের শেয়ারের মার্কেট ভ্যালু কত হচ্ছে 128 টাকা, সেগুলো কিন্তু ওগুলোর থেকে বেশি। তাহলে এখানে আমাদের বের করতে বলেছিল এইটা, এটা আর এটা, আর যদিও আমরা এইটা এক্সট্রা বের করে দেখিয়ে দিলাম যে অপটিমামেই আমাদের কিন্তু সেখানে সব থেকে বেশি ভ্যালু হবে। কিন্তু ওরা তিনটে যখন বলেছে তাহলে তুমি বলবে কি প্রাইস অফ দ্য শেয়ার বা ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজ অ্যাট ডিভিডেন্ড পে আউট রেশিও দ্যাট ইজ ইকুয়াল টু কত 75%, ব্যাস বলে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা বোঝা গেল, এটাও একটু অন্যরকম ছিল সেই জন্য করে দিলাম। আচ্ছা, এর পরের ক্লাসে চেষ্টা করছি ওয়াল্টার মডেলে যদি আরও একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম দেওয়া যায় তাহলে ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। পরের ক্লাস থেকে আবার গর্ডন মডেলটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।